আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা নামকরণ অংশটুকু শেষ করব। এর আগের ক্লাসে আমি নামকরণ মোটামুটি শেষ করেছি। আজকে আমরা দেখব হচ্ছে তোমার গাঠনিক সংকেত থেকে, মানে নামকরণ থেকে তোমার কিভাবে গাঠনিক সংকেত আমরা লিখতে পারি। ইউপ্যাক পদ্ধতিতে ইউপ্যাক পদ্ধতিতে গাঠনিক সংকেত লিখন। এতদিন আমরা কি করেছিলাম, তোমার গাঠনিক সংকেত ছিল, ওখান থেকে আমরা নামটা লিখেছিলাম। এখন তোমার নাম দেওয়া থাকবে ইউপ্যাক পদ্ধতিতে, ওখান থেকে ওই যৌগের গাঠনিক সংকেত তোমাকে লিখতে হবে, অর্থাৎ স্ট্রাকচারটা তোমাকে লিখতে হবে। আমরা দুই একটা দেখি একটু, এটা একটু সহজ। মনে করো তোমার দেওয়া আছে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। ইউপ্যাক পদ্ধতিতে একটা যৌগের নাম এটা তোমার দেওয়া আছে। এটার আমরা গাঠনিক সংকেত আমরা লিখব, ঠিক আছে? আমরা প্রথমে কি করব, এই নামের শেষে যে অংশটুকু থাকে এটা কিন্তু একটা মূল যৌগ। নামের শেষে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের মূল যৌগ। এখানে কে লেখা আছে? পেন্টেন। নামের শেষে কে আছে? এন। এখানে আমরা কি ধরতে পারবো? এই যৌগটা হচ্ছে তোমার অ্যালকেন। পেন্টেনের জন্য কয়টা কার্বন? 5টা কার্বন। ঠিক আছে, আমরা 5টা কার্বন দিয়ে দিই। 1 2 3 4 5। যেহেতু অ্যালকেন সব হচ্ছে তোমার সিগমা বন্ধন, কোনো এখানে পাই বন্ধন থাকবে না। এরপর এখন তুমি দেখো যে শাখা কোন কোন জায়গায় আছে। এখানে শাখা হচ্ছে আমার মিথাইল মূলক। কয়টা মিথাইল মূলক? 3টা, ট্রাইমিথাইল। সেটা কোন কোন কার্বন আছে? 2,2,4। অর্থাৎ 2 নম্বর কার্বন আছে 2টা মূলক, আর 4 নম্বর কার্বন আছে তোমার একটা মূলক। এখন তুমি বাম দিক থেকেও নাম্বারিং করতে পারো, ডান দিক থেকেও নাম্বারিং করতে পারো, তোমার এখানে স্বাধীনতা আছে। মনে করো আমি বাম দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5। এখন তোমার 2 কার্বনে তোমার 2টা মিথাইল গ্রুপ আছে, একটা নিচে দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম মনে করো উপরে, এবং 4 নম্বরে কয়টা আছে? একটা আছে। এটা নিচেও দিতে পারো, উপরেও দিতে পারো। এখন বাদ বাকি কার্বনের যে হাতগুলো আছে, অর্থাৎ যে যোজনগুলো ফাঁকা আছে, সেটা আমরা কি দিয়ে ফিল আপ করবো? হাইড্রোজেন দিয়ে। নাম্বারিংটা সাধারণত নর্মালি কার্বনের উপরে করতে হয়, কার্বনের উপরে করবে। এখন প্রথম কার্বনে কয়টা হাইড্রোজেন বসবে? এটা একটা বন্ধনী আছে, তাহলে কিন্তু আরো তোমার 3টা বন্ধনী, অর্থাৎ 3টা যোজনের ফাঁকা আছে। এখানে আরো আমি 3টা হাইড্রোজেন বসাবো, CH3। 2 নম্বর কার্বনেতে তোমার 1 2 3 4 4টা যোজনে পূর্ণ, কোনো হাইড্রোজেন বসবে না। 3 নম্বরে বসবে তোমার 2টা, 4 নম্বরে বসবে একটা, 5 নম্বরে তোমার হচ্ছে 3টা। এখন এগুলো যদি তুমি আরো ভেঙে লিখতে চাও, তাহলে এগুলো তোমার ভেঙে লিখতে পারো। 3টা হাইড্রোজেন আমি একটা এদিকে একটা এদিকে একটা এদিকে দিতে পারি, এত না ভাঙলে চলবে। তুমি এইভাবে লিখে দিলেও তোমার হয়ে যাবে গাঠনিক সংকেত। তুমি CH3 এগুলো তুমি ভাঙতে পারো, তোমার 3টা হাইড্রোজেন, মানে এখানে এইদিকে একটা দিব, ওইদিকে একটা দিব, এইদিকে একটা দিব, এটা তুমি ভাঙতে পারো। যদি ভেঙে লিখতে পারো লিখবে, ভেঙে না লিখতে পারলে কোনো তোমার সমস্যা নেই। তবে শেষে এই দুটো তোমার ভাঙা যায়, মূলকগুলো না ভাঙলেও চলে। আমি তোমাকে একটু ভেঙে দেখাই। ভেঙে লিখলে কোনো সমস্যা হবে না, যদি না লেখো হয়তো বা কিছু সমস্যা করলেও করতে পারে। একটা হাইড্রোজেন ভেঙে দিলাম, CH এর হাইড্রোজেনটা আমি কার্বন উপরে তুলে দিলাম। আর প্রথম কার্বন CH3, এটা কিন্তু কোনো মূলক না। যদি মূলক না হয় তাহলে তাহলে ভাঙতে হবে। আমি ভেঙে দেখালাম। আর এই CH3 H63 H63 এটা কিন্তু মূলক, এটা তোমার ভাঙার কোনো প্রয়োজন নেই। এটা তুমি ভাঙবে 5 নম্বর কার্বনটা।
যদি ভেঙে দেখাও তাহলে ভালো, না দেখালে কোনো সমস্যা নাই। এই তিনটা হচ্ছে মূলক, তিনটা মূলককে হাইড্রোজেন গুলো আসলে তোমার ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নেই। মোট কথা মেন চেনে যে কার্বন গুলো আছে, এখানে যে হাইড্রোজেন গুলো আছে বা কোনো মূলক যদি থাকে এদেরকে বন্ধন দিয়ে তুমি ভেঙে দেখাবে, তাহলে আমাদের গাঠনিক সংকেতটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা যাই আরেকটাতে, এটা আমরা মুছে দিলাম। আমাদের 2 নম্বর যে যৌগটা আছে 2 ব্রোমো 3 ক্লোরো হেক্স 1 ইন, 2 ব্রোমো 3 ক্লোরো হেক্স 1 ইন, এই যৌগটা। তাহলে নামকরণ থেকে কি দেখতে পাচ্ছ, আমাদের মূল যৌগটা কি ইন। তাহলে ইন থাকলে কি হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন। ঠিক আছে, ইন থাকলে হবে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন। অর্থাৎ কার্বন কার্বন আমার দ্বিবন্ধন এখানে তোমার আছে। কয়টা কার্বন আছে, 6টা। 2 3 4 5 6। এখন ইন অর্থাৎ দ্বিবন্ধন যে কার্যকরী মূলক, এটা কত নম্বর কার্বন আছে, 1 নম্বরে। তুমি বাম দিক থেকে 1 নম্বর ধরতে পারো, ডান দিক থেকে তুমি 1 নম্বর ধরতে পারো। আমি বাম দিক থেকে ধরলাম, তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর কার্বন। এখন 2 নম্বর কার্বনে কি আছে, ব্রোমো, দিলাম ব্রোমো। 3 নম্বর আছে কি, ক্লোরো। ক্লোরো এটা উপর নিচে তুমি যেখানে ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন বাদ বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে দেবো। প্রথম কার্বন আমার কয়টা হাইড্রোজেন বসবে, 2টা। এই দুটো ভেঙে দেখলাম, একটা দিলাম পাশে, একটা দিলাম মনে করে নিচে বা উপরে। এটা গেল 1 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে 1 2 3 4 কোনো হাইড্রোজেন বসবে না। 3 নম্বরে একটা বসবে, উপরে দিলাম কারণ একটা হাতে ফাঁকা আছে উপরের দিকে। 4 নম্বরে তোমার 2টা বসবে। 5 নম্বরে 2টা বসবে। 6 নম্বরে তোমার 3টা বসবে। এইভাবে আমরা একটা যৌগের গাঠনিক সংকেত আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যাই আরেকটা, ট্রান্স বিউট টু ইন। এটা মুছে দিলাম। ট্রান্স বিউট টু ইন, এটা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে, আমরা এখন তো জ্যামিতিক সমানতা পড়াইনি। ওখানে আমরা সিস ট্রান্স এই ধরনের 2টা টার্ম আছে, সেটা আমরা ওখানে শিখবো। তারপর আমি এখানে একটু তোমাকে বলে দেই, আশা করি পারবে। ট্রান্স বিউট টু ইন, বিউট টু ইন, এই তোমার যৌগ। তাহলে মেন যৌগ কি, বিউট টু ইন। তাহলে বিউটে কয়টা কার্বন, 4টা। আগে আমি 4টা দিয়ে দিই, ট্রান্স আমি পরে সাজাবো, আগে আমি বিউট টু ইন লিখি। এখন ইন, তাহলে এখানে কার্যকরী মূলক কে, দ্বিবন্ধন। কত নম্বরে আছে, 2 নম্বরে। 1 2, বাম দিক থেকে গেলে 1 2, ডান দিকে গেলে 1 2, তোমার এখানে বলবে। ঠিক আছে, এখন তোমার এই দ্বিবন্ধন যুক্ত 2টি কার্বনে আরো যে 2টা গ্রুপ থাকবে, তোমার এই গ্রুপটা কি হচ্ছে, তোমার মিথাইল গ্রুপ। তাহলে এখানে একটা CH3 বসবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তোমার CH3। তাহলে এই যে দ্বিবন্ধন যুক্ত 2টা কার্বনের আমার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে তোমার মিথাইল। এই পাশে একটা হাইড্রোজেন, একটা হচ্ছে তোমার মিথাইল।
দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বনের একই ধরনের গ্রুপ যদি একই দিকে থাকে তাহলে ওটাকে বলা হয় সিস আইসোমার বা সমাণু, আর যদি দুটা গ্রুপ ভিন্ন দিকে থাকে তাহলে এটাকে বলা হবে ট্রান্স আইসোমার বা সমাণু। যেটা আমাকে ট্রান্স বলেছে তাহলে অবশ্যই দুটা মিথাইল আমার দুই দিকে থাকতে হবে, দুটা হাইড্রোজেন কিন্তু আমার দুই দিকে থাকতে হবে। এখন এটা আমরা ট্রান্স বিউটুইন কিভাবে লিখবো সেটা এখন লেখায় দ্বিবন্ধন যুক্ত দুটো কার্বন দিয়ে দিলে এখানে দুটো হাত, এই পাশে দুইটা হাত, এটা হচ্ছে আমার প্রথম কার্বন, এই কার্বনটা আমি যদি এটা 1 ধরি, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, মনে করেন মিথাইল গ্রুপ উপরে দিয়ে দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম হচ্ছে নিচে। আবার 3 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, একটা হাইড্রোজেন আছে, যেটা আমাকে ট্রান্স করতে হবে। দ্বিতীয় কার্বনে মিথাইল গ্রুপ যেহেতু উপর দিকে, তাহলে তৃতীয় কার্বনে অবশ্যই মিথাইল গ্রুপ থাকবে তোমার নিচের দিকে, উপরে চলে যাবে হাইড্রোজেন। তাহলে দ্বিবন্ধনের অপোজিট দিকে অর্থাৎ বিপরীত দিকে একই ধরনের যদি দুটো গ্রুপ থাকে তাহলে এই গঠনটাকে বলা হয় ট্রান্স গঠন। এটা হচ্ছে তোমার ট্রান্স বিউট টু ইন। এখন আমরা এটা মুছে দেই, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ট্রান্স বিউট টু ইন। আমরা এখন জ্যামিতিক সমানতা পড়ব, এই জিনিসগুলো আরো তোমরা ভালো করে শিখতে পারবে। এরপরে মনে করো আরেকটা দেই, বিউট টু আইন 1,4-diol। 4 নম্বর মনে করো বিউট টু আইন 1,4-diol। তাহলে আমার মেইন যৌগটা কি? ডাইঅল, অর্থাৎ দুইটা অল আছে। কোন কার্যকরী মূলক থাকলে নামের শেষে আমরা অল যুক্ত করি? হাইড্রক্সিল মূলক অর্থাৎ অ্যালকোহলীয় OH মূলক, এটা যদি থাকে তাহলে আমরা নামের শেষে অল যুক্ত করি। এখন যেহেতু ডাইঅল বলেছে তার তোমার দুইটা OH আছে, তাহলে এখন ওই যৌগের মূল কার্বন কয়টা আছে? বিউট, অর্থাৎ 4টা কার্বন আছে, 4টা কার্বন। এখন দুটা অল কোন কোন পজিশনে? একটা 1, একটা 4। আমি যদি এটা 1 ধরি তাহলে এটা হবে 4, তাহলে 1 নম্বর একটা OH দিয়ে দিলাম, 4 নম্বর একটা OH দিয়ে দিলাম। এরপরে কি বলেছে? 2 পজিশনে আইন অর্থাৎ ট্রিপল বন্ড, তাহলে 1 2, 2 পজিশন হচ্ছে আমার আইন অর্থাৎ ত্রিবন্ধন দিয়ে দিলাম। এখন হাইড্রোজেন এটাতে আরো দুটো বসবে, একটা বাম দিকে দিলাম, একটা উপরে দিয়ে দিলাম। এটাতে কোনো হাইড্রোজেন বসবে না, এটাতে হাইড্রোজেন বসবে না, এটাতে দুটো বসবে, একটা ডান দিকে দিলাম, একটা উপর দিকে দিয়ে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা নামকরণটা করলাম, সংকেতটা আমরা লিখলাম, গাঠনিক সংকেত। এরপরে আরেকটা দেখাবো, মনে করো 4,4-dimethyl Hep2On, 4,4-dimethyl Hep2On, মূল যৌগ হচ্ছে আমার Hep2On। তাহলে হেপ্টে কয়টা কার্বন? 7টা। আগে 7টা দিয়ে দেই, 7টা কার্বন দিলাম। এখন অন কার্যকরী মূলক থাকলে অন হয়, কিটন অর্থাৎ C+O। কত নম্বরে? 2 নম্বরে। বাম দিক থেকে গেলে আমি এটাতে দিব ডাবল বন্ড O, ডান দিক থেকে আসলে আমি এটাতে দিব ডাবল বন্ড O। মনে করেন বাম দিক থেকে আসলাম, তাহলে আমার অন হয়ে গেল কিটন। এখন তুমি শাখা বসাও, 4,4-dimethyl,
তাহলে 1 2 3 4, তাহলে এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, দুটাই হচ্ছে 4 পজিশন। এখন তুমি হাইড্রোজেন বসাও, এখানে বসবে 3টা, এটাতে বসবে না, এখানে বসবে 2টা, এখানে বসবে 2টা, এখানে 2টা, শেষ কার্বনে 3টা। তাহলে এই হয়ে গেল আমার 4,4 ডাইমিথাইল হেপ্টোন। আর দুটা করে আমরা শেষ করে দেব। সাইক্লোহেক্সানন, সাইক্লোহেক্সানন মূল যুগ হচ্ছে হেক্সানন, অর্থাৎ 6টা কার্বন আছে, নন অর্থাৎ কিটোন, এটা কিন্তু তোমার সাইক্লো, অর্থাৎ 6টা কার্বন তোমার চক্র আকারে থাকবে। তাহলে তোমার এরকম 1 2, এটা তোমার সাইক্লোহেক্সেন, এর সাথে আমি কিটোন মূলক দিয়ে দেই, আর হয়ে গেল সাইক্লোহেক্সানন, সাইক্লোহেক্সানন। ঠিক আছে, লাস্ট একটা দেখাবো, সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড। সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড। মেন যোগ হচ্ছে আমার বিউটিন ডাইওয়িক অ্যাসিড, এটা লিখে তারপর আমি এটাকে সিস বানাবো। বিউটিনে কয়টা কার্বন? 4টা, দিলাম 4টা। ওয়িক অ্যাসিড, তাহলে কোন কার্যকরী মূলক থাকলে নামের শেষে ওয়িক অ্যাসিড হয়? কার্বক্সিল গ্রুপ। কয়টা আছে? 2টা আছে। আমরা তো জানি কার্বক্সিল গ্রুপ কখনো চেনের মাঝখানে বসে না, হয় চেনের প্রথমে বসবে, নাহলে চেনের শেষে বসবে। তাহলে এই পাশে একটা দিলাম COOH, এখানে একটা COOH, আলাদা করে COOH দেবো না, মানে শেষ চেনের প্রথম আর যে শেষ কার্বন থাকবে ওটাকে আমরা কার্বক্সিল গ্রুপের কার্বন বানাবো। তুমি যদি এখানে আবার আলাদা করে COOH দাও তাহলে কিন্তু তোমার কার্বন সংখ্যা বেড়ে যাবে। বিউটিন অর্থাৎ দ্বিবন্ধন, আমার এখানে একটা ঘর ফাঁকা চেনে দিলাম দ্বিবন্ধন, মানে এই কার্বনে হাইড্রোজেন বসবে না, এখানে তোমার একটা হাইড্রোজেন বসবে, এই পাশে একটা হাইড্রোজেন, তাহলে এটা হলো আমার বিউটিন ডাইওয়িক অ্যাসিড। এটাকে আমি সাজাবো হচ্ছে সিস হিসাবে। একটু আগে তো আমরা বললাম যে একই ধরনের গ্রুপ যদি বিপরীত দিকে থাকে তাহলে হবে ট্রান্স, আর একই দিকে থাকলে সেটা হবে তোমার সিস। তাহলে এখন এটা আমি প্রথমে দ্বিবন্ধন যুক্ত 2টা কার্বন লেখো, এই পাশে 2টা হাত, এই পাশে 2টা হাত। তার মনে করো এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, একটা COOH দিলাম উপরে হাইড্রোজেন, COOH দিলাম নিচে, এটা উপরে দিতে পারো কোনো সমস্যা নাই। যেহেতু সিস বলেছে তাহলে এদিকে ডান দিকেও COOH নিচে, হাইড্রোজেন হচ্ছে তোমার উপরে। তাহলে একই গ্রুপ তোমার একদিকে আছে, একই গ্রুপ একদিকে আছে, এই কারণে এটা হচ্ছে তোমার সিস সমাণু। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে তোমার ইউপ্যাক পদ্ধতিতে যদি নামকরণ থাকে তাহলে ওখান থেকে গাঠনের সংকেত লেখা কিন্তু একটু সহজ, কিন্তু যদি মনে করো সাধারণ বা উদ্ভূত পদ্ধতিতে নামকরণ থাকে ওখান থেকে কিন্তু লেখাটা তুলনামূলকভাবে একটু কঠিন। ওটা আমি 2-1টা তোমাকে একটু দেখাই দিই।
মনে করো তোমার দেওয়া আছে টেট্রামিথাইল মিথেন, টেট্রামিথাইল মিথেন, এটা হচ্ছে তোমার উদ্ভূত নাম। মানে এটা ইউপ্যাক দেওয়া থাকলে কিন্তু আমরা সহজে লিখতে পারতাম, কিন্তু উদ্ভূত নাম দেওয়া আছে, তাহলে এটা তোমাকে একটা মুখস্থ করতে হবে। এটা মূল যোগ হচ্ছে মিথেন, মিথেনের কার্বনটা আমার একটা, আচ্ছা এদিকে 4টা মিথাইল, CH3 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 CH3, পেলাম হচ্ছে টেট্রামিথাইল মিথেন। আর এটারই তোমার সাধারণ নামটা কি? নিওপেন্টেন। নিওপেন্টেন। আমরা বলেছিলাম যে একটা কার্বনের চারিদিকে যদি আরো 4টা কার্বন থাকে, তাই এই কার্বনটাকে বলে নিও কার্বন। টোটাল কয়টা কার্বন? 1 2 3 4 5, এই হচ্ছে তোমার পেন্টেন। এটার নাম হবে তোমার নিওপেন্টেন। আর এটা যদি আমরা ইউপ্যাক নামকরণ করি তাহলে কি হবে? 2,2-ডাইমিথাইল প্রোপেন। এটা দাঁতে আমরা সহজে আমরা লিখে ফেলতে পারতাম। এরপর মনে করো একটা দেওয়া আছে ক্লোরাল। ক্লোরালটা ক্লোরাল হিসাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা যদি আমি ইউপ্যাক নামটা তোমাদের বলে দেই, তুমি সহজে কিন্তু এটা লিখতে পারবে। ক্লোরালের ইউপ্যাক নাম হচ্ছে 2,2,2-ট্রাইক্লোরো ইথানল। 2,2,2-ট্রাইক্লোরো ইথানল। ইথানল আমার কয়টা কার্বন? 2টা। যেটা নেল তাহলে অবশ্যই CHO, 2 নম্বর কার্বনটা CHO বানালাম। তাহলে এই কার্বন যে 3টা হাইড্রোজেন বসতো, তার পরিবর্তে তোমার 3টা ক্লোরিন, Cl Cl Cl। এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 2, 2,2,2-ট্রাইক্লোরো ইথানল। ওটার নাম হচ্ছে তোমার ক্লোরাল। এরপরে আসে তোমার অ্যাডিপিক অ্যাসিড। এটার ইউপ্যাক নাম হচ্ছে তোমার হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। হেক্সেন 1,6-ডাইওয়িক অ্যাসিড। এটা তোমার অ্যাডিপিক অ্যাসিডের ইউপ্যাক নেম। তাহলে তোমার লিখতে কিন্তু সুবিধা হবে। হেক্সেন 6টা কার্বন, ডাইওয়িক অ্যাসিড প্রথম আর শেষেরটা হচ্ছে কার্বক্সিল মূলক। প্রথমটা যদি 1 নম্বর ধরো, এটা হবে তোমার 6 নম্বর, তাহলে 1,6 অনেক সময় নাও দেওয়া থাকতে পারে। মানে হেক্সেন ডাইওয়িক অ্যাসিড বললে আমরা বুঝবো যে একটা থাকবে প্রথম কার্বনে আর একটা থাকবে তোমার শেষ কার্বনে। মাঝখানের কোনো কার্বন কার্বক্সিল গ্রুপের কার্বন হতে পারবে না। তুমি হাইড্রোজেন বসিয়ে দাও, ভেঙে লিখতে পারো, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। হেক্সেন ডাইওয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এটা তোমার প্রোটোনালডিহাইড। প্রোটোনালডিহাইড। এটা যদি আমি ইউপ্যাক নামটা লিখে দেই তাহলে তোমরা পারবে। বিউট 2-in-1L। তাহলে মূল যৌগ হচ্ছে আমার L, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ থাকবে। কয়টা কার্বন? বিউট 4টা। আমরা জানি অ্যালডিহাইড কার্বনটা কিন্তু
চেনের শেষে বা প্রথমে থাকবে, মাঝখানে থাকতে পারবে না। টু পজিশনে ইন, তাহলে 1 2 টু পজিশনে ইন। বাদ বাকি হাইড্রোজেন দিয়ে দাও, CH2 CH CH। লাস্ট আরেকটা দেখাই, গ্লাইসিন। আমরা একটু দেখাবো গ্লাইসিন। গ্লাইসিনের ইউপ্যাক নেম হচ্ছে তোমার 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড। 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিডে কয়টা কার্বন? 2টা। শেষটাতে COOH 1 2। তাহলে এখানে আমি অ্যামিনো গ্রুপ দিয়ে দিলাম, আর বাকি দুটো হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে আমার 2 অ্যামিনো ইথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে তোমার গ্লাইসিন। অর্থাৎ এটা হচ্ছে তোমার একটা অ্যামিনো অ্যাসিড, এগুলো দিয়ে কিন্তু আমরা প্রোটিন তৈরি করতে পারি। মোটামুটি আমাদের নামকরণ শিখলাম, নামকরণ থেকে কিভাবে গাঠনিক সংকেত লেখা হয় সেটা আমরা শিখলাম। এখন আমাদের পরের টপিক আমরা চলে যাব সমানতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু একটা শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, সেই শর্ট সিলেবাসটা তোমরা দেখে নিও, কি কি তোমাদের করতে হবে। জৈব যৌগের সমানতা, এই সংজ্ঞাটা তোমরা এসএসসি লেভেলে কিছুটা তোমরা জেনেছো। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ওই সকল যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু, আর এই বিষয়টাকে বলা হয় সমানতা। তাহলে ওটা ছিল তোমার হচ্ছে ম্যাট্রিক লেভেলের সংজ্ঞাটা। ইন্টারমিডিয়েটে আর একটু তোমাকে ভালো করে বলে দিতে হবে। যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্নতার কারণে অন্তত একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য বিদ্যমান থাকে, ওই সকল জৈব অণুগুলোকে বলা হয় পরস্পরের সমাণু, আর এই বিষয়টাকে বলা হয় সমানতা। মোট কথা, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এক কিন্তু তাদের যে কোনো একটি ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্য যদি থাকে, তাহলে ওই সকল জৈব যৌগগুলোকে বলা হবে পরস্পরের সমাণু, আর এই বিষয়টাকে বলা হবে সমানতা। সমানতা হচ্ছে আমাদের তোমার দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতা। দুই প্রকার, গাঠনিক সমানতা আর ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতা। স্টিরিও সমানতা। গাঠনিক সমানতা এটা তোমরা ম্যাট্রিক লেভেলে কিছুটা দেখেছো, আর নতুন আসছে ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতা। এটা তোমাদের জন্য একটু কঠিন হবে, তারপরে একটু পড়লে, একটু চেষ্টা করলে এটা তোমরা বুঝতে পারবে। আজকে গাঠনিক সমানতা আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। গাঠনিক সমানতার সংখ্যাটা হচ্ছে যে তোমার যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সে সকল জৈব যৌগগুলোকে বলা হয় পরস্পরের সমাণু, আর এই বিষয়টাকে বলা হবে গাঠনিক সমানতা। তাদেরকে বলা হবে পরস্পরের গাঠনিক সমাণু, আর বিষয়টাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। এই গাঠনিক সমানতা হচ্ছে তোমার 5 ধরনের। গাঠনিক সমানতা হচ্ছে তোমার 5 ধরনের।
প্রথমটা হচ্ছে তোমার চেইন সমানতা। হচ্ছে গাঠনিক সমানতার প্রথম প্রকার চেইন সমানতা, অর্থাৎ যে সকল গাঠনিক সমাণুর ভিতরে তাদের মূল যে কার্বন চেইন এটা যদি ভিন্ন হয় তাহলে ওই দুটা সমাণু বা যৌগকে বলা হবে চেইন সমাণু, আর বিষয়টাকে বলা হবে চেইন সমানতা। মনে করো একটা সরল শিকল হতে পারে, একটা বদ্ধ শিকল হতে পারে, একটা শাখায়িত শিকল হতে পারে, এরকম। আমরা যদি একটা উদাহরণ দিই, মনে করো C4H10 একটা যৌগের আণবিক সংকেত দেওয়া আছে, এটা দিয়ে আমি দুটা গাঠনিক সমাণু বা চেইন সমাণু আমি লিখতে পারি। CH3 CH2 CH2 CH3। দেখো 3 2 5 5 2 7 7 আর 3 10, আগে আছে 10টা কার্বন, 1 2 3 4 কার্বন আছে তোমার 4টা। এই যৌগটার নাম কি? আমরা জানি এটার নাম হচ্ছে বিউটেন। ইউপ্যাক নাম হচ্ছে বিউটেন, আর সাধারণ নাম হচ্ছে এন বিউটেন। এটা থেকে আমি আরেকটা লিখতে পারি, 1 2 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন বা আইসোবিউটেন। এটার একটা সাধারণ নাম হচ্ছে আইসোবিউটেন। দেখো এটা চেইন হচ্ছে সরল চেইন, এটা হচ্ছে তোমার শাখায়িত চেইন। এই জন্য যেহেতু দুটার মূল চেইনের মধ্যে পার্থক্য, এই জন্য এটাকে বলা হচ্ছে চেইন সমাণু, আর এই বিষয়টাকে বলা হচ্ছে চেইন সমানতা। এই শুধু চেইন পার্থক্য হওয়ার কারণে তোমার বিউটেনে তোমার স্ফুটনাঙ্ক, এটার স্ফুটনাঙ্ক মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার স্ফুটনাঙ্ক সমান মাইনাস 10.2 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটার আণবিক সংকেত যেহেতু সেম, দুটার আণবিক ভরও একই রকম হবে, মানে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একই রকম হওয়ার কথা, কিন্তু এই চেন ভিন্ন হওয়ার কারণে তাদের স্ফুটনাঙ্ক কিন্তু ভিন্ন হয়ে গেল। এই জন্য এই দুটা যৌগ হচ্ছে পরস্পরের চেইন সমাণু, আর এই বিষয়টাকে বলা হচ্ছে চেইন সমানতা। 2 নম্বর হচ্ছে অবস্থান সমানতা। অর্থাৎ যে দুটো জৈব যৌগে একই কার্যকরী মূলক থাকবে, কিন্তু কার্যকরী মূলকের অবস্থান যদি ভিন্ন হয় তাহলে ওই দুটো যৌগকে বলা হবে পরস্পরের অবস্থান সমাণু, আর এই বিষয়টাকে বলা হবে অবস্থান সমানতা। আমরা যদি একটা উদাহরণ দিই, C3H8O, C3H8O এই সংকেত দ্বারা আমরা দুটো অ্যালকোহল যৌগ লিখতে পারবো। এরকম CH3 CH2 CH2 OH, 3 2 5 2 7 আর 1 8, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 1টা, কার্বন হচ্ছে তোমার 3টা। আবার CH3 CH OH CH3, 3 4 5 5 আর 3 8, হাইড্রোজেন হচ্ছে তোমার 8টা। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটাও কিন্তু তোমার অ্যালকোহল, কিন্তু এটা OH কত নম্বর কার্বন আছে? 1 নম্বরে, আর এটা আছে তোমার হচ্ছে 2 নম্বরে। তাহলে যে একই কার্যকরী মূলক কিন্তু তাদের অবস্থান হচ্ছে ভিন্ন, এই কারণে এই দুটা সমানুকে বলা হবে অবস্থান সমাণু, আর বিষয়টাকে বলা হবে অবস্থান সমানতা। এটা হচ্ছে তোমার প্রোপান 1 অল, প্রোপান 1 অল, এটা প্রোপান 2 অল, প্রোপান 2 অল।
প্রোপান 1 হলে স্ফুটনাঙ্ক হচ্ছে 97 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক 97 ডিগ্রি সেন্টিগ্রেড। আর প্রোপান 2 হলে স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার 81 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার 81 ডিগ্রি সেন্টিগ্রেড। এই শুধু পজিশনটা চেঞ্জ হওয়ার কারণে তাদের প্রায় 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তোমার পার্থক্য, স্ফুটনাঙ্কের পার্থক্য। আজকে আর একটা প্রজেক্ট শেষ করব, কার্যকরীমূলক সমানতা। সব কিন্তু হচ্ছে গাঠনিক সমানতার প্রকারভেদ। কার্যকরীমূলক সমানতা অর্থাৎ যে সকল জৈব যৌগের কার্যকরীমূলক ভিন্ন তাদেরকে বলা হবে পরস্পরের কার্যকরীমূলক সমানতা। যেমন মনে করো C2H6O, এই সংকেত দ্বারা আমরা দুটা যৌগ লিখতে পারি। CH3 CH2OH, 3 2 5 আর 2 5 আর 1 6, 6টা হাইড্রোজেন। এটার নাম কি? ইথানল। আবার মনে করো CH3OCH3, হাইড্রোজেন 3 3 6, ডাইমিথাইল ইথার বা মিথক্সি ইথেন। এই মিথক্সি মিথেন মিথক্সি মিথেন, ইউটাইল নাম লিখলাম। তাহলে তোমার ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি, এটার স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তোমার মিথক্সি মিথেন এটাতে মাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কার্যকরীমূলক হচ্ছে OH, এখানে কার্যকরীমূলক হচ্ছে তোমার ইথার। যেহেতু দুটার কার্যকরীমূলক ভিন্ন, এই জন্য এটাকে বলা হয় পরস্পরের কার্যকরীমূলক সমানু, আর এই বিষয়টাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। গাঠনিক সমানতার আমাদের আরো দুটো ভাগ আছে, অটোমারিজম আর মেটামারিজম। এটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে তারপর আমরা যাব ত্রিমাত্রিক সমানতাতে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।